মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যেভাবে চালাইছে আমরা সেভাবে চালাবো। চালাবো। সেভাবে যদি চালাই আমি সবচেয়ে খুশি, সবার আগে তো আমি তো তাকে সমর্থন দিয়ে বসে আছি। জি। সো দুইটাকে কন্ট্রাডিক্ট করার কোনো সুযোগ নাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের মাধ্যমে তার নির্বাচনী যাত্রা শুরু করেছেন। সেখানেই তারেক রহমান আজকে একটা বলেছেন, এর আগে দিন একটা বলেছেন। তিনি বলেছেন বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে, তিনি অভিযোগ করেছেন। সেই সাথে তিনি বলেছেন এই ভোট জান্নাতের কথা বলা এক ধরনের শিরক। আবার কিছুদিন আগে দুই একদিন আগে তিনি বলেছেন কৌশল মনে করে, কৌশল করে গুপ্ত সুপ্ত ছিল না বিএনপি নেতাকর্মীরা। নিশ্চয়ই এই বিষয়গুলো জবাবকে ইঙ্গিত করেছে। আপনি কি বলবেন আজকে এবং এর আগে যে প্রশ্নগুলো দিয়েছিল? ধন্যবাদ। মাহবুব ভাইয়ের মতো জ্ঞানগর্ভ মানুষের সাথে আপনার কাছে একটা আবেদন জানাবো। একদিন আপনি 1 ঘন্টা ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমি মাহবুব ভাইয়ের সাথে বসতে চাই। কারণ এই বিচ্ছিন্নভাবে কথা বলে না, কারণ যে জিনিসগুলো কথা হচ্ছে ভাইয়ের শেষ কথার সাথে আমি একমত। সেটা হচ্ছে রিকনসিলিয়েশন করতে হবে। আপনি একটা ছেলে যত খারাপই হোক, মার্ডার কেসও যদি করেন, যে ভাই যেটা বলছে জমি থেকে সরাতে পারবেন না, তেমন আমাদের মুক্তিযুদ্ধের যে ভাই যে খণ্ডের কথা বললেন, ইনশাআল্লাহ সেই খণ্ডই নিয়ে আসবো। নিয়ে এসেই আমরা এই মুক্তিযুদ্ধের এই ইয়াটাকে যাতে আমরা সবাই একটা জায়গায় আসতে পারি, এটাকে নিয়ে যেন আমরা কোনো ব্যবসা না করি, কোনো এটাকে মানে যখনই ভোট আসবে তখনই এটাকে আমরা ধারণ করব তা না। মুক্তিযুদ্ধ আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রতি মুহূর্ত, কারণ এটা এবং এই দ্বিতীয় স্বাধীনতা 54-55 বছর কেউ কেউ ধারণ করেছে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা, কি যখন যে এটাকে ইউটিলাইজ করতে চাইছেন, এই সেই জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতার কথাটা বলতে চাইছি। তারপরে একটু বলে নিই, 1952 সালে ভাষা আন্দোলন করছে কিন্তু আমরা ইস্ট পাকিস্তান, তখন কিন্তু ভারত না। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, সে বঙ্গভঙ্গের বিরোধিতা করছিল, তখন কিন্তু বাংলা ভাষাভাষীরাই কিন্তু বঙ্গভঙ্গ রোধ করে 1911 সালে করছে। সেটা আমার চেয়ে আমার ভাই ভালো জানে। সো বাংলা ভাষাভাষী মিলে আমরা ভাগ হয়েছি তা কিন্তু, তাহলে তো পশ্চিমবঙ্গ আমার মধ্যে আসার কথা ছিল, আসাম আমার মধ্যে আসার কথা ছিল, তা হয়নি। তারা যেভাবে আমাদেরকে ভাগ করেছে ইন্ডিয়া, সেটা আচ্ছা। এবার তাহলে হলো কি, 1952 সালে যে ভাষা আন্দোলন, সেটা পাকিস্তান আমাদের উপর যেটা চাপিয়ে দিতে চাইছে, খালি আমাদের উপর না, সে পাকিস্তান উর্দু চাপিয়ে দিতে চাইছে সবার কাছে। বেলুচিস্তানের ভাষা উর্দু না, সো সিন্ধের ভাষা উর্দু না, সো পুরা পাকিস্তানের উপরে কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ যেভাবে উর্দুকে চাপিয়ে দিতে চাইছেন, সেটা অন্যায় এবং তার জন্যে আমাদের প্রতিরোধ, এবং সেই জন্যে বাংলাকে আমরা সবসময় ধারণ করি। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, ছায়ানট উদীচিতে সে যেই হামলা করুক, সে হামলার তীব্র নিন্দা সবসময় করতেছে। প্রশ্ন হচ্ছে, একবারও কিন্তু এটা বলা হচ্ছে না যে হামলা কোনোদিন কোনো জাতিকে ইউনিফাইড করতে পারে না। কিন্তু যারা এই গত 15 বছরে পেট্রোনাইজ হয়েছে, 17 বছরে আমি বলবো, যেমন ভাই যে কথা বললো, পেট্রোনাইজের কথা কেন বললাম, কাঠের চশমা পরে তো আপনি যদি গ্লাস না থাকে আর যাই হোক দেখতে পাবেন না। তো ওই জন্য মনে হয় যে ভারতের আধিপত্যবাদটা আমাদের অনেকেই দেখতে পায়। কাঠের চশমা কে পড়েছেন? আচ্ছা, না ওইরকম বেয়াদবি কথা বলবো না। আমি বলছি যে যারা এদেশে ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না, তারা কাঠের চশমা পরে থাকবেন। কারণে বললাম, আপনি পৃথিবীর কোন দেশ আছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা আপনি আর একটা দেশের উপরে তুলে দিচ্ছেন, এবং প্রাইম মিনিস্টার বলতেছেন যা দিয়েছি তা আজ পর্যন্ত কেউ কোনোদিন কি করতে পারবে না, ইন্ডিয়া ভুলতে পারবে না। তাহলে কি দেননি কি সেটা আমাকে বলেন। আপনি আপনার পোর্ট দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, ট্রানজিট দিয়ে তো আপনার লাস্ট কি ছিল, যে ট্রেনটা দিয়ে দিলেই একটা বোমা মারতো, ইন্ডিয়ান সোলজার ঢুকে যেত, আমরা কি হয়ে যেতাম, সিকিম হয়ে যেতাম। তো যারা এই সিকিম বানানোর পরিকল্পনা দেখতে পারে না, তারাই ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না। যারা অতীত ইতিহাসে ভারতের হায়দ্রাবাদে কিভাবে ভারত হায়দ্রাবাদে ঢুকছে যেটা দেখতে পায় না, তারাই বাংলাদেশে আধিপত্যবাদ দেখতে পায় না। এবং যারা একটা জিনিস সবসময়, সাউথ ব্লকের যে সাউথ ব্লক কি করছে, বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তাই করতেছে, এটা যদি কেউ উপলব্ধি না করে, তাহলে সে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে কিভাবে? যে বলতেছে 72 থেকে 75 পর্যন্ত শেখ সাহেব কিচ্ছু করেনি, কি করেনি? 72 থেকে 75 পর্যন্ত রক্ষী বাহিনী করে হাজার হাজার মানুষ মারছেন। আপনি নিজে যে সময় দুর্ভিক্ষে মানুষ, আমার বাসন্তীরা জাল পড়েছিল, তখন আপনি মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ের অনুষ্ঠানে গেছেন। এই আপনি জাতির পিতা। যে বঙ্গবন্ধু বললেন, ভাই বঙ্গবন্ধু উপাধি 69 সালে দেওয়া হলো না। আমি আপনার সময় আমি কিছু বলিনি ভাই, আমার কিছু বলতে, 69 সালে যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, সেই মুজাহিদুল ইসলাম সেলিম রায় ঢাকা ইউনিভার্সিটি 1973 সালে তার কাছ থেকে বঙ্গবন্ধু উপাধি কি করে নেয়, উইথড্র করে নেয়।
সংসদে দাঁড়িয়ে একটা লোক, মানে যার আগের অভ্যাস ছিল শাহেদকে যেহেতু মারছে, সেজন্য সংসদে দাঁড়ায় থাকে আঙ্গুল দিয়ে বলে কোথায় সিরাজ শিকদার, যেখানে জাসদের 20-30 হাজার কর্মীকে কি করেছে, গুম খুন করা হয়েছে। এই গুমের সে সংস্কৃতি তো শেখ সাহেব তৈরি করছে। স্বাধীনতাকে বিকৃতি করা, 7 দফা চুক্তি, 25 বছরের চুক্তি, এগুলো কে করছে? 72 সালে যখন এই পাকিস্তানের কথা এত কথা বলে, তো একবার ধরে বলে না তো পাকিস্তানে আমাদের দেশ থেকে যে ক্ষতিপূরণ সেটা ইন্ডিয়া নিল কিভাবে? এই যে বলা হচ্ছে যে 1 লাখ, আচ্ছা ঠিক ধরে নিলাম কথার ক্ষেত্রে 1 লাখ শরণার্থী আছে, যে আমেরিকা থেকে ডলার পাইলে 1 কোটি আচ্ছা 1 কোটি হলো ভাই, সরি ভুল হয়ে গেছে, শেখ সাহেবের মতো আমি হয়তো 3 লাখকে 30 লাখ বানায় ফেলে দিচ্ছি। সেজন্য 1 কোটি দিয়েছে, সেই 1 কোটি আমি ধরলাম, আর যেটাই যাক গেছি তো আমরা, এটা তো বিষয় ইয়া নাই। তারা ফ্রি খাওয়াইছেন না ইউএস ডলার দিয়ে যে জাতিসংঘ থেকে যে টাকা পাইছেন সেটা দিয়ে খাওয়াইছেন, সে কথা তো হিসাব নেন না আপনারা। সো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না, আমার সমস্ত নদী উত্তরবঙ্গে আমি যাই না ভাইয়ের বাড়ি, তো আমার বাড়ির সামনে দাগে নৌকা যেত, আমরা ছোটবেলায় দেখছি। এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না। সো দেশটাকে ড্রাইড আপ করে দিচ্ছেন, অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে দিচ্ছেন। বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল, ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে। এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি, তাকে কি দিলেন? এই যে এখন এই কথাটা বললে তো ভাই রাগ করবে, যদি ভাইটা বললেন যে মার্ডার করছে তার বিচার হওয়া উচিত, আপনি খুনিকে আশ্রয় দিলেন কেন? শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম, জাতিসংঘের রিপোর্ট নিয়ে তো আর কেউ কোনো বিতর্ক করতেছে না। ভাইও তো বললো যে সে যে কাজ করছে হত্যা করছে, সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন, তাহলে আপনি বাংলাদেশের কতখানি ভালো চান? পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন, পাকিস্তান বয়কট করেনি ইন্ডিয়াকে আগে, আমি পাকিস্তান কি করছে দ্যাট ইজ হিজ ম্যাটার। আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাব, সেই ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তাড়া দিচ্ছেন, বাংলাদেশে কোন হিন্দুকে কোথায় তাড়া দিছে? আমরা সম্প্রীতির দেশ বলতেছেন, আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম? আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম? আপনি যে 70 সালে এলএফও করলেন, আওয়ামী লীগ তার ম্যানিফেস্টোতে দিলেন কি ইসলাম বিরোধী কোনো কিছু করবো না, তখন কোনো সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা কোথায় ছিল? 70 সালে ভোট করলেন কার ভিত্তিতে? মানুষকে আপনাকে ম্যান্ডেট দিছে এগুলো করার? আপনি 72 সালে যে সংবিধান করলেন, এই ওই জন্য বললাম যে একদিন মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে আসে, যেদিন যে আমি দেখায় দিব যে কোন কোন দিন হইতে। শুনেন আমরা না, আমাকে একটু শেষ করতে দাও, আপনার সবাই বলতে পারেনি তো ভাই, আপনার সবাই একবার আমি গুণাক্ষরে ইয়া করি, আমাকে বলতে দেন, কারণ সত্য কথা শুনতে হবে ভাই, এবং জাতিকে এটা হচ্ছে জাতির সাথে। আর এবার আপনার কথা উত্তর দিক। জনাব তারেক রহমান উনি 2টা কথা বলছেন, একটা গুপ্তর কথাটাই বলি, আমি শ্রদ্ধে সম্মানের সহিত হারেস চৌধুরীর কথা মনে করতেছি, যাকে মাটি দেওয়ার সময় প্রকাশ্যে মাটি দেওয়া যায়নি। সো গুপ্তর কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করবেন, তার দলের লোকজনের মধ্যে গুম হয়েছে কত, সেটা গুম কমিশনের রিপোর্টে আছে। সো গুপ্ত সুপ্ত, এবং আপনারা সবাই দেখেন সবসময় বলতো কি ঈদের পরে আন্দোলন, আমি এখনই আপনাকে চালায় দেখায় দিচ্ছি যে রিজভী সাহেব ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড থেকে কি করলেন, উনি ঘোষণা দিলেন, খালি রিজভী সাহেব করেন, সালাউদ্দিন সাহেব হতো তখন কি করে, তখন কোনোভাবে সম্ভব ছিল প্রকাশ্যে আসা? গত 15 বছরের যে অত্যাচার নির্যাতন, মত প্রকাশের যে স্বাধীনতা নাই, একটা মানুষের তো কারো কোনো স্বাধীনতা নাই। আপনি আপনার বাড়িতে একটা কোরআন শরীফ রাখতে পারবেন না, তাকে আপনি কি করে দিচ্ছেন, এফআইআর বলে দিচ্ছেন জঙ্গি বই। কোরআন শরীফকে আপনি জঙ্গি বই বানাইছেন, এ কথা কেউ বলেন না, এই কথা কেউ বলেন না। আপনি কতখানি উদ্ধত, এটা ভারতের আধিপত্যবাদ না? আপনি একটা সেগমেন্টকে রাইটিস্ট ব্লক বানায় ফেলে দিচ্ছেন। কেন আমরা 90% মুসলমান, আমরা রাইটিস্ট হবো কেন? আমরা তো আগেও যাচ্ছিলাম, আজও তাই। আমার পাশে আমার ছোটকালে আমার বন্ধু হিন্দু ছিল না, সে এখন আমার বন্ধু নাই। তাহলে আজকে কেন এইভাবে ন্যারেটিভ তৈরি করা হবে? দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে বলতেছি, যে উনি একজনকে ডেকে নিয়ে আসলেন, বললেন শুন জান্নাতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে একটা ক্লাসে বই দেওয়া হলো, আপনি বইটা সুন্দর মলাট করে নিয়ে রেখে দিলেন, পরীক্ষায় বসলে বইটা পড়লেন না, এবং বইয়ে যা যা মুখস্থ করার তাও করলেন। আমাদের ছোটবেলা আমাদের মারা খুব মারতেন, পড়তে দিছে, আমার এখনো মনে আছে, মা পড়তে দিয়ে বলছে এই আধা ঘন্টার মধ্যে পড়া শেষ করবি, পড়া শেষ করতে পারতো না, খুব মারতো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস আপনাকে দিলেন, সেই অনুযায়ী চলতে বললেন, আপনি চললেন না, পরীক্ষায় কি পাশ করবেন? তো ওনার প্রথম অংশটুকুন শেষ ঠিক আছে, যে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ তো আপনার কোরআন ও সুন্নাহ দিছে, ওই জন্য ওনার কথা মধ্যে আবার একটা আছে, সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যেভাবে চালাইছে আমরা সেভাবে চালাবো, সেভাবে যদি চালাই আমি সবচেয়ে খুশি, সবার আগে তো আমি তো তাকে সমর্থন দিয়ে বসে আছি। তো দুইটাকে কন্ট্রাডিক্ট করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ।